নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প অনুরাগ, অন্তিম পর্ব। মৌসুমি হাজরা। কিছুক্ষণ পর নার্স এসে বললেন, বাচ্চাটাকে নিন। অরুন্ধতী রুদ্রনীলকে বলল, তুমি আগে নাও। রুদ্রনীল বলল, না না, তুমি আগে নাও, তারপর আমি নিচ্ছি। অরুন্ধতী প্রথম কোলে নিল। আনন্দে তার চোখ দিয়ে জল ঝরছে, খুব টেনশনে ছিল সে। রুদ্রনীল নার্সকে বলল, পেশেন্ট কেমন আছে, একবার তার সাথে দেখা করা যাবে? নার্স বললেন, একটু পরেই দেখা করতে দেওয়া হবে, পেশেন্ট ভালো আছে। রুদ্রনীলের কাছে গিয়ে বলল, নাও তুমি এবার। রুদ্রনীল বলল, আমি পারবো? এত ছোট বাচ্চাকে তো কোনোদিনও কোলে নিইনি। অরুন্ধতী দেখিয়ে দিল কিভাবে নিতে হয়। রুদ্রনীল সেই মতো কোলে নিল। বাচ্চাটার দিকে তাকিয়ে সে কেঁদে ফেলল। তারপর বলল, আশীর্বাদ কিভাবে করে আমি জানি না মা, তবে মন থেকে বলছি তুমি বেঁচে থাকো, অনেক বড় হও, মানুষ হও। রুদ্রনীলের চোখে জল দেখে অরুন্ধতীর মনটা কেমন যেন হয়ে গেল। কিছুক্ষণ পর সোমাশ্রীর সাথে দেখা করতে দেওয়া হলো। সোমাশ্রী ধীরে ধীরে বলল, তোমরা না থাকলে যে কী হতো। রুদ্রনীল থামিয়ে বলল, একদম কথা বলবেন না এখন, চুপটি করে থাকুন, আমরা দুজনে সারা রাত আপনার সাথে থাকবো, আপনি নিশ্চিন্তে থাকুন। অরুন্ধতীর বেশ ভালো লাগছে। রুদ্রনীল সাথে থাকায় সব কিছু কেমন যেন সহজ হয়ে গেল। ঋষভকে ভিডিও কল করে দেখানো হলো, এবার শুধু সকালের জন্য অপেক্ষা। সোমাশ্রী মেয়ে নিয়ে বাড়ি ফিরে গেছে। ঋষভ কাজের মধ্যেও সময় বের করে মেয়ের দেখাশোনা করছে। এখন সোমাশ্রী আর ঋষভের বান্ধবী নয়না প্রায় দিন অফিসের ছুটির শেষে একবার করে সোমাশ্রী আর তার মেয়ের সাথে দেখা করে যায়। নয়নার হাজব্যান্ড সুজয়ও খোঁজ খবর নেয়। ব্যস্ত জীবনে সবাই একটু সময় পেলেই একে অপরের খোঁজ নেয়, দেখা করে, গল্প করে। সময় এইভাবেই পেরিয়ে যাচ্ছিল। এদিকে অরুন্ধতীর মনে একটু একটু করে বসন্ত উকি দিতে শুরু করেছিল, যার খবর আগেই পেয়েছিল বিভাবরী। খুব করে চেয়েছিল সে যে অরুন্ধতী জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিক। আর ছুটির দিন, এই দিনগুলোতে অবশ্য রুদ্রনীল তাড়াতাড়ি উঠে পড়ে, সোজা চলে আসে অরুন্ধতীর ঘরে। কোনো দিন অরুন্ধতী চা বানায়, কোনো দিন তার শাশুড়ি চা বানায়, আবার কোনো কোনো ছুটির দিন রুদ্রনীল অরুন্ধতীর বাড়িতে ঢুকে সোজা কিচেনে গিয়ে নিজে চা বানিয়ে নেয়। সবাই কত আপন হয়ে গেছে। মাঝে মধ্যে সময় পেলেই অফিসের কাজে একটু বিরতি নিয়ে রুদ্রনীল ছুটে যায় তিন্নিকে স্কুল থেকে আনতে। বাবার এই অভাবটা অনেক পূর্ণ হয়েছে তিন্নির মনে। তিন্নির চোখের সামনে একটা জগৎ তৈরি হয়ে উঠেছিল। তার মাঝেও ছিল একটা ভয় অরুন্ধতীর মনে, সব কিছু তছনছ হয়ে যাবে না তো। তাই বারবার মনের কথা উপেক্ষা করে রুদ্রনীলের প্রতি তৈরি হওয়া অনুভূতিকে চেপে রাখার চেষ্টা করছিল। অরুন্ধতী মাঝে মধ্যেই ভাবত, কি এমন হলো তার জীবনে? বেশ তো সব ঠিক ছিল, তবে কি কোথাও একটা শূন্য স্থান ছিল তার মনে, যেটা রুদ্রনীল এসে ভরাট করেছে। ধীরে ধীরে এই দুর্বলতা তৈরি হয়েছিল তার মনে। এতদিন সমাজের চোখে সে ছিল একজন স্বাধীন, সব কাজ একাই করতে পারা নারী, কিন্তু ভিতরে ভিতরে সে তো হাঁপিয়ে উঠেছিল। মন চেয়েছিল কেউ আসুক, তাকে বুঝুক, তাকে বলুক, তোমাকে একা সব সামলাতে হবে না, আমি আছি তো। কিংবা কেউ হাতটা বাড়িয়ে দিয়ে বলুক, এখানে একটু মাথা রাখো, অনেক ক্লান্ত তুমি, বেশি স্ট্রং দেখাতে হবে না নিজেকে। অরুন্ধতীও যে একজনের রক্ত মাংসের মানুষ, সেটা কেউ অন্তত বুঝুক। রুদ্রনীল তা পেরেছে। অরুন্ধতীর শাশুড়ি টের পেয়েছিল অরুন্ধতীর মনের কথা। তিনিও ভীষণভাবে চান ওদের সম্পর্ক করে উঠুক। কিছুক্ষণ আনমনে ভাবতে ভাবতে শাশুড়ি মা এসে বললেন, অরুন্ধতী দেখ তো, রুদ্রনীলের ঘরে গিয়ে সকাল থেকে ফোন করছি, ফোনটা বন্ধ ওর। ছুটির দিনগুলোতে ও অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, আজ এত বেলা হলো এখনও এলো না। অরুন্ধতীও তাই অবাক হলো। ফোনটা নিয়ে রুদ্রনীলকে ফোন করতে গিয়ে দেখলো বন্ধ আছে ফোন। তাড়াতাড়ি রুদ্রনীলের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজাতেও কেউ দরজা খুলল না। তিন্নি সেই সময় এসে বলল, দাঁড়াও মা, আমার কাছে রুদ্রনীল আঙ্কেলের ফ্ল্যাটের একটা চাবি আছে, আমি নিয়ে আসছি। একটা অজানা ভয় গ্রাস করছিল অরুন্ধতীকে। তিনি এসে চাবিটা দিতেই দরজা খুলে ঘরের ভিতর গিয়ে দেখল রুদ্রনীলের কোনো জ্ঞান নেই, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তিনি গিয়ে তাড়াতাড়ি খবর দিল ঠাম্মিকে। অরুন্ধতী আর তার শাশুড়ি মা রুদ্রনীলকে ধরে মাথায় জল দিলেন। প্রাইমারি সব ট্রিটমেন্ট যা করার সব করে। ডক্টরকে সব খবর দেওয়া হলো। ডক্টর এসে কিছু মেডিসিন আর টেস্ট লিখে দিলেন।
কোনো রকমে জ্ঞান ফিরলে অল্প একটু খাবার খাইয়ে ওষুধগুলো খাওয়ানো হলো রুদ্রনীলকে। সারাটা দিন জ্বরের ঘোরেই কাটল রুদ্রনীল। রাতে কে থাকবে তার কাছে সেই নিয়ে একটা দুশ্চিন্তা শুরু হলো অরুন্ধতির। এই সময় তো ওকে একা রাখা একদম যাবে না। শাশুড়িমা হঠাৎ করে বলেন, আজকে রাতটা এখানেই থাকতো। অরুন্ধতী একটু আমতা করে বলল, কিন্তু সবাই যদি জানতে পারি আমি এখানে রাতে আছি তাহলে? অরুন্ধতীর শাশুড়ি মা বলেন, তোর এই সবসময় এই ভাবনা মাথায় এলো কী করে? একজন অসুস্থ যে তোর মেয়ের ছায়া হয়ে থাকে, বাড়ির একজন সদস্যই হয়ে উঠেছে, তার এই পরিস্থিতিতে আমরা থাকবো না তো কে থাকবে? তোকে এই সমাজের কথা ভাবতে হবে না তো? কেউ কোনো প্রশ্ন করলে উত্তর আমি দেবো। অরুন্ধতী জানে তার শাশুড়ি মা রুদ্রনীলকে অনেক ভালোবাসে, তাই আর কোনো কথা বাড়ালো না সে। রাত বাড়ল। কিছুক্ষণ পর রুদ্রনীলের কপাল ছুঁয়ে দেখছে অরুন্ধতী জ্বরটা বাড়ছে কিনা। নিজের কিছু কাজ করতে করতে রুদ্রনীল পাশে বসেই চোখটা একটু লেগে গিয়েছিল। হঠাৎ বিড়বিড় আওয়াজে ঘুম ভেঙে গেল তার। রুদ্রনীলের জ্বরের ঘোরে প্রলাপ বকছে, আমাকে ছেড়ে যেও না অরুন্ধতী, মা অনেক দূরে চলে গেছে আমাকে ছেড়ে, তিন্নি বড় হচ্ছে, আমার অনেক দায়িত্ব, আমি কখনো তোমাকে হারাতে দেব না অরুন্ধতী। রুদ্রনীলের কপালে হাতটা দিতেই চমকে উঠল অরুন্ধতী। জ্বরটা আবার বেড়েছে। তাড়াতাড়ি মাথায় জলপট্টি দেওয়া শুরু হলো। তার আগে কোনো রকমে ওষুধটা খাইয়ে দেওয়া হলো জ্বরের ঘোরে নানা রকম প্রলাপ বকতে থাকলো রুদ্রনীল। মাঝে মধ্যে অরুন্ধতী রুদ্রনীলের হাতটা ধরে বোঝাতে চাইল সে কোথাও যাবে না তাকে ছেড়ে। প্রায় অনেকটা সময় পর রুদ্রনীলের জ্বরটা ছাড়ল, তবুও অরুন্ধতীর চোখে ঘুম এলো না। সেদিন ঘুম থেকে উঠেই দেখেছিল সুদর্শন মৃত। আজ আর ঘুম আসবে না চোখে। একটা আতঙ্কের মধ্যে আছে সে। রুদ্রনীলা যদি তাকে ছেড়ে চলে যায়, এইসব ভাবনা মাথায় এলে তার বুক কেঁপে উঠেছে। সারা রাত সে জেগে থাকবে। রুদ্রনীল ঘুমোচ্ছে, কয়েকবার মাথায় হাত দিতে গিয়ে সরে এসেছে অরুন্ধতী। অথচ কিছুক্ষণ আগেই সে জলপট্টি দিয়েছে তার মাথায়। আবার সাহস করে হাতটা নিয়ে গেল রুদ্রনীলের কপালের কাছে। তারপর ধীরে ধীরে রুদ্রনীলের মাথায় সে হাত বুলিয়ে দিল। রুদ্রনীল পরম যত্নে আরও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। কিছুক্ষণ পর অরুন্ধতী খেয়াল করল সেদিনের পর থেকে রুদ্রনীল তার ছবিগুলো দেওয়াল থেকে সরিয়ে ফেলেছে। তবুও অরুন্ধতী বাকি রুমের দেয়ালগুলো দেখে এলো। কোনো দেওয়ালেই তার আর কোনো ছবি নেই। হয়তো সেদিন অরুন্ধতী ওইভাবে বলার জন্য রুদ্রনীল তার সব ছবি ছড়িয়ে দিয়েছে। কোনটা ঠিক কোনটা ভুল সব ভুলে গিয়ে অরুন্ধতী তার ছবিগুলো খুঁজতে লাগলো। তার মন বলছে রুদ্রনীল তার ছবিগুলো কোথাও যত্ন করে রেখে দিয়েছে। অরুন্ধতী খুঁজতে খুঁজতে রুদ্রনীলের আঁকার ঘরে গিয়ে সব ছবির মধ্যে তার ছবিগুলো পেল। ছবিগুলো ভালো করে খুঁটিয়ে দেখতে দেখতে অরুন্ধতীর মনে হলো সে কি সত্যি এত সুন্দর। নিজের গালে কপালে ছুঁয়ে দেখলো রুদ্রনীল এত সুন্দর তাকে মনে করে। ছবিগুলো দেখতে দেখতে তার চোখ গেল টেবিলে রাখা ডায়েরিটার ওপর। ডায়েরিটা হাতে নিয়ে মেঝের মধ্যে বসে পড়ল রুদ্রনীল। একে একে প্রতিটি পাতা পড়তে শুরু করলো। কখন যে তার দুই চোখ দিয়ে জলের ধারা বইতে শুরু করলো বুঝতেই পারল না। প্রতিটি পাতায় লেখা আছে অরুন্ধতীর কথা, রুদ্রনীলের মনের সব অনুভূতির কথা। অরুন্ধতী মনে মনে ভাবল কেউ তাকে এতটা ভালোবাসতে পারে, তাও আবার কোনো বিনা স্বার্থে। ডায়েরিটা বারবার পড়তে পড়তেই রাত কেটে গেল। অরুন্ধতী আর ভয় পায় না। সে এবার সব কিছু গ্রহণ করতে পিছু হটবে না। ছবিগুলো আর ডায়েরিটা যেখানে ছিল সেখানে ভালো করে রেখে দিল। তারপর গেল রুদ্রনীলের রুমে। আবারও তার কপালে হাতটা দিয়ে দেখলো জ্বর আছে কিনা। অরুন্ধতীর স্পর্শ পেয়ে এবার চোখ খুলল রুদ্রনীল। দুর্বল শরীর নিয়ে উঠে বসার চেষ্টা করলো সে। অরুন্ধতী সাহায্য করলো। তারপর রুদ্রনীল বলল, আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে, আসলে হঠাৎ জ্বরটা হবে ভাবতে পারিনি। অরুন্ধতী বলল, কষ্টের তো কিছু নেই, আমি তো সারা রাত ঘুমিয়েছি। রুদ্রনীল ধীরে ধীরে বলল, ও আচ্ছা। সেই সময় অরুন্ধতীর শাশুড়ি মা এলেন। তিনি এসে অরুন্ধতীকে রেস্ট নিতে বলেন। তিনি থাকলেন রুদ্রনীলের কাছে। কিরে অরুন্ধতী, কী ভাবছিস? কিছু ভাবছি না তো বিভা, আমার কাছে লুকোচ্ছিস? কি লুকোবো তোর কাছে? বলছি তার আগে বলতো রুদ্রনীল কেমন আছে? আগের চেয়ে অনেক ভালো, একটু দুর্বল। অফিস থেকে ছুটি নিয়েছে, মা তার খাবারের দায়িত্ব নিয়েছে, নানা রকম খাবার বানিয়ে তাকে খাওয়ানো হচ্ছে। আন্টি রুদ্রনীলকে ভীষণ পছন্দ করে। হ্যাঁ, তা ঠিকই বলেছিস। তুই করিস না অরুন্ধতী? এইসব কি বলছিস? নিজেকে আয়নায় দেখেছিস? কি দেখব? তোর মনে আবার বসন্ত এসেছে, তুই ভালোবেসে ফেলেছিস রুদ্রনীলকে।
চুপ চুপ কেন, বল কিছু। তোর থেকে আর কি লুকোবো আমি, তুই তো আমার মনের আয়না বিভা। তাহলে কেন জোর করে মনের দরজা বন্ধ করে রেখেছিস? বলে দে না তোর মনের কথা রুদ্রনীলকে। ভয় হয় যদি সব হারিয়ে যায়। কিচ্ছু হারাবে না। রুদ্রনীলের চোখের দিকে তাকিয়ে তুই এবার সব ভুলে ওর মধ্যে হারিয়ে যা। আন্টি ওকে পেয়ে নিজের ছেলের মতো যত্ন নিচ্ছে। তিন্নির মনে তার বাবার যে শূন্য স্থান ছিল তা ভরাট হয়েছে। এবার তোকে এগিয়ে আসতে হবে অরুন্ধতী, এবার তোর পালা। কিন্তু আমি কি করব বিভা? মন যা বলছে তাই শোন। কিছুক্ষণ পর রুদ্রনীল এলো। বিভাবরী বলল, চলে এসেছো হিরো, বাইকটা এখানেই আজ রেখে দাও। দুজনে মিলে কিছুটা পথ হেঁটে হেঁটে বাড়ি ফিরে যাও। রুদ্রনীল কিছুটা অবাক হলেও মনে মনে খুশি হলো। বাইক হলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, হেঁটে হেঁটে গেলে বেশ অনেকটা সময় পাওয়া যাবে অরুন্ধতির সাথে। কিছুক্ষণ সেখানে থেকে অরুন্ধতী আর রুদ্রনীল বেরিয়ে গেল। বিভাবরী দেখল দুটো ছায়া ধীরে ধীরে এক হচ্ছে। মনে মনে প্রার্থনা করলো ওরা যেন এক হয়। হেঁটে যেতে অসুবিধা নেই তো অরুন্ধতী? না না, কোনো অসুবিধা নেই। তিন্নিকে কিছু অঙ্ক দিয়ে এসেছি, বাড়ি ফিরে সেগুলো একটু চেক করে নাও। বেশ, কিছু তুমি বলো, আমি তো বকেই যাচ্ছি। ভালো লাগছে কি এইভাবে চুপচাপ হাঁটতে? আচ্ছা বেশ, আমি আর কথা বলবো না। না না, তুমি বলো না, আমি শুনছি। সেদিন জ্বরের সময় তুমি সাথে না থাকলে আমার যে কী হতো। তুমি সেদিন বারবার বলেছিলে তোমাকে ছেড়ে না যেতে। কখন? আমি তো জ্বরে ঘরেছিলাম। তুমি এইসব কথা কিছু মনে করো না প্লিজ। আর তোমার ডায়েরি, তুমি আমার ডায়েরিটা পড়েছো? হ্যাঁ, সবটা পড়েছি। কি হলো, দাঁড়িয়ে গেলে যে, হাঁটবে না? তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ, আমার সাথে কথা বন্ধ করে দিও না। দাঁড়িয়ে গেলে চলবে? আমাদের তো অনেকটা হাঁটতে হবে। তুমি রেগে আছো অরুন্ধতী? না, সত্যি বলছো? আমার হারিয়ে যেতে ইচ্ছা করছে মানে? ধরো তোমার জ্বরে জলপটি হয়ে তোমার কপালে থাকতে চাই। তুমি আমি বাড়ি ফিরলে তিন্নির অপেক্ষার অবসান হবে। মায়ের মাঝে মধ্যে হাঁটু ব্যথা বাড়ে, তখন যদি আমরা তার লাঠি হই। তুমি সত্যি বলছো অরুন্ধতী? সব বাধা সরিয়ে আমি এগিয়ে এসেছি রুদ্রনীল। হাতটা ধরবে একবার? ধরো। তুমি চাইলেও আমি এই হাত আর ছাড়বো না। আমি চাই এইভাবে হাত ধরে বাকি পথ তোমার সাথে সাথে হাঁটবো। চলো বাড়ি চলো, মা আর তিন্নি অপেক্ষা করছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, নতুন ধারাবাহিক গল্প খুব শীঘ্রই আসছে।